যাক, আমার কথা হচ্ছে এই ট্যানারি ব্যাপার যখন উঠলো তখন আমি আরেকটা কথা উত্থাপন করি, সেটা হচ্ছে সময় লাগে যারা অতীতে ছিল তারা ঠিকভাবে এটা হ্যান্ডেল করে নাই বা গুরুত্ব দেয় নাই। দেখ, আমার কথা হচ্ছে এই যে ট্যানারির আজকে যে ইটিপি, সেখানে 20টা কোম্পানি টেন্ডার দিছিল, যেভাবে হোক যে পাইছে, কিন্তু আজকে তার অদক্ষতা প্রমাণিত হয়েছে এবং এইটা নিয়ে সাফার করা হচ্ছে। যেই উদ্দেশ্য নিয়ে আমরা সরাইলাম সেই উদ্দেশ্যটি পরিপূর্ণভাবে এখনও সফলতা হয় নাই এবং এই সফলতা না হওয়ার পিছনে তৎকালীন শিল্প মন্ত্রণালয় ওই কোম্পানির সাথে যে চুক্তি করছে সেই চুক্তিতে শিল্প মন্ত্রণালয় তাদের কাছে বন্দী, তাদের কোনো ক্ষমতা নেই। ওই জিম্মি ওই কোম্পানির কাছে, ওই যারা কন্ট্রাক্টর তাদের কাছে জিম্মি করা হয়েছে, যেই কারণে গায়ের জোরে ভয়ভীতি দিয়া অনুরোধ উপরোধ কইরা বিভিন্নভাবে মামলা মকদ্দমার ভয় দেখা যায়, যেহেতু হাইকোর্ট মোটামুটি এটা সপক্ষে এত দূর আগানো হয়েছে, 60 to 75% আমি করে আসছি। কিন্তু এইটা করার ক্ষমতা আর কারো ছিল না, যেহেতু তারা 18 কন্টেইনার মাল আসলো পিএসআই সারা। আমি যখন দায়িত্ব নিলাম এই মাল আমি খুলবো না, পরে তারা কাজ বন্ধ করে দিল। তখন সচিব এসে বললো, স্যার এদিকে তো কাজ করানো যাবে না যদি এটা না খুলি। তখন আমি একটা চুক্তি করলাম যে এই 18 কন্টেইনারের মধ্যে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী যে মালগুলি আছে সেগুলি আমি নেব, আরগুলো ফেরত যাবে। এই চুক্তিতে যদি তারা রাজি হয় তাহলে আমি খুলব। তখন এই চুক্তি করে রাজি করে মাল খুলছি, তাতে দেখা গেল অধিকাংশই আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী না। তো এই কাজগুলি তো ওনার আমলে হয়েছে। আমার নাম মাসুম, আমি দীপ্ত টেলিভিশনে কাজ করি। এই ঘটনা যখন এই যে চকবাজারের ঘটনা ঘটলো, ঘটনা ঘটার পরেই আমাদের শিল্পমন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রী গেল, গিয়ে সেখানে বললো যে এখানে কোনো কেমিক্যালের অস্তিত্ব নাই, কেমিক্যালের গোডাউন নাই। ঠিক আপনারা এখন সাবেক এক মন্ত্রী আপনার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, আপনিও তার বিরুদ্ধে। আসলে এই যে কেমিক্যালের ইয়াটা, এই গোডাউন অথবা এই কেমিক্যালের অস্তিত্ব, এইগুলো ঢাকা থেকে সরাতে পারে না আজকে পর্যন্ত। এই দায়ভারটা আসলে আপনি কাকে দিবেন? আপনিও ছিলেন শিল্পমন্ত্রী। না, জিনিসটা হচ্ছে, আমি একটা কথা বলি, এই জিনিসটা কিন্তু যেমন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটা মালিকানা আছে, একটা বড় ইন্ডাস্ট্রি, সেখানে একটা বোর্ড অফ ডাইরেক্টর সব কিছু থাকে। আর এইটা কি, কারো বারান্দায়, কারো মুরগির খোপে, কারো একটা রুমের মধ্যে, কারো বাথরুমের পাশে, এমনিভাবে ছোট 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 এক একজনের একটা করা, এটাকে ইন্ডাস্ট্রিও বলা যায় না, ইভেন ফ্যাক্টরি পর্যায়ে অনেকগুলো না। এটা হলো বাস্তবতা। সুতরাং এখানে যদি বলে থাকে যে গোডাউন নাই, ঠিকই তো, এদের কোনো গোডাউন আছে নাই। এরা তো বারান্দা কাজ করে, যার জন্য এরা যাইতে চায় না। এরা মনে করে যে আমি এই ছোটো আকারে কাজ করছি, প্রফিটটা করতে আসি, আমি যখন একটা প্লট পেতে যাবো সেই প্লটের যে দাম দিতে হবে এই টাকা আমার উঠবে না। তাদের চিন্তাটা আমি বুঝি। তো আমি তো তাদের সাথে পার্সোনালি এই ব্যাপার নিয়ে আলাপ করছি, তারা আমাকে যেটা তখনও বলছে, আমরা দেখো তারপরেও তোমাদের যেতে হবে, তোমরা দরকার হলে গ্রুপ করো, তোমরা যেমন বড় বড় ইন্ডাস্ট্রি যেমন করে সেইভাবে তোমরা একটা কোম্পানি করো, কোম্পানি করে সবগুলো একসাথে হও, সেইভাবে আসো, কিন্তু যেতে হবে, তোমাদেরই তো জীবনের ঝুঁকি। এখন ব্যাপারটা হচ্ছে এখানে তো গোডাউন কারো থাকতে পারে ছোটো, যারা একটু বড় তাদের দু একটা, সে তাদের তো বাসার মধ্যে গোডাউন হিসেবে যেটা বলা যায় সেই ধরনের গোডাউন তো তাদের নাই। দিলীপ বড়ুয়া কোন জায়গায় রেখে গেছিলেন, এই উদ্যোগে কোন জায়গায় রেখে গেছিলেন, আপনি কোন জায়গা থেকে শুরু করেছেন, আপনি কোন জায়গায় রেখে গেছিলেন, এটা বললাম তো, একেবারে স্পেসিফিক করে যে দিলীপ বড়ুয়া ওই উদ্যোগে কোন জায়গায় রেখে তার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আপনি কোন জায়গায়। আমি তো দিলীপ বড়ুয়ার নাম কোথাও পাই নাই। আমি যেটা দেখলাম, যেটা আমি বললাম, সেটা হচ্ছে 4 মাস পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়। সেই প্রথমে একটা টাস্ক ফোর্স হয়েছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী বিসিকে চেয়ারম্যানের অধীনে একটা কমিটি হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় জায়গা নির্ধারণ করার জন্য, যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি সরানো যায়। এই অবস্থা আমি এসে পাইছিলাম। তারপর থেকে এই জায়গা নির্ধারণ থেকে তাদের সাথে আলোচনা, তাদের সমঝোতা স্বাক্ষর না করা, যেটা প্রধানমন্ত্রী ইতিমধ্যে উল্লেখ করছেন যে তার রাজি হয় না দায়িত্বে, তার জন্য এটা হয় নাই। তারপরেও আমি বলছিলাম যে জায়গা আমি নির্ধারণ করে রাখবো, একদিন তাদের দায়িত্ব হবে, এবং আমি যদি থাকি আমি এটা যাওয়াই ছাড়ব। সেই অনুযায়ী জায়গা নির্ধারণ করে 50 একর সব কিছু ঠিকঠাক করে ডিপিপি পাস করে আমি রেখে আসছি। লিডার, একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে নিমতলী ট্র্যাজেডি, এরপরে আবার চকবাজার ট্র্যাজেডি,
জাতি বা আমরা কেউই এটি দেখতে চাই না। তো এই অবস্থায় আপনি শিল্প মন্ত্রণালয় এখন স্থায়ী প্রথম কথা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, এগুলো কিন্তু শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোনো শিল্প না। বাংলাদেশের কয়েকটা ফার্টিলাইজার এবং এই 3-4টা কয়েকটা কর্পোরেশনের মধ্যে যা আছে সরকারি, এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোনো শিল্প না। আর একটা জিনিস জানলে আপনারা অবাক হবেন, এটা বোধহয় জিয়ার আমলে করছে, যে একটা শিল্প কারখানা গড়তে হলে 17 জায়গায় নাকি ফাইল যায়, যেটা অ্যাভয়েড করার জন্য ওয়ান স্টপ বলা হয়। হ্যাঁ, এই যে 17 জায়গায় যায় কিন্তু শিল্প মন্ত্রণালয়ে যায় না। অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের কোনো অনুমোদন লাগে না একটা শিল্প করার জন্য। একটা ফানি থিং, এটা অবাক, এটা জিয়ার আমলে নাকি করে গেছে। এখন সমাধানের উপায় কি, আর যাতে এরকম ঘটনা না ঘটে এটা সরানোর ব্যাপারে এটা সরাইতে হবে। এবং আমি আসার আগে কিন্তু আমার সাথে সাইদ খোকনের আলাপ হয়েছিল, এবং আমি সাইদ খোকন একটা উদ্যোগও নিয়েছিল, তাদের একটা চাপ সৃষ্টি করছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচন হয়েছে, বিভিন্ন কারণে হয়তো সেটা হয় না। এটা যেতে হবে, তার কারণ এটা তো অনেকটা সুইসাইডাল স্কোয়াডের মতো দেখা যাচ্ছে, তাই না? সুইসাইডাল স্কোয়াড যেভাবে নিজেরা মারা যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে অন্য লোক মারে, এটা যারা রাখতে আছে তারা তো মনে হয় সুইসাইডাল স্কোয়াডের ভূমিকা, নিজেরাও জীবন ঝুঁকি, সাথে সাথে আশেপাশে সব লোকের, শত শত লোকের জীবন ঝুঁকি। এটা তো এইভাবে অ্যালাউ করা উচিত না, যায় না। কতদিনের মধ্যে এখান থেকে এগুলো সরাতে পারবে? এটা তো আমি বলতে পারবো। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি প্রথম আলোতে কাজ করি, আমার নাম শুভ। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনারা প্রকল্প পাস হয়েছে, সব কিন্তু ওই প্রকল্প কিন্তু এখনো জমি অধিগ্রহণও করতে পারেনি, এবং ওনাকে প্রিডি যাকে নিয়োগ করা হয়েছে কিন্তু কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি লাস্ট, মানে না না, অর্থ বরাদ্দের কথা আছে। তো সেই বিষয়ে যদি আপনারা শুধু না না, অর্থ বরাদ্দ আমি বলে দিচ্ছি। তো আপনারা তো আসলে মানে যতটুকু উদ্যোগ নিয়েছেন সেটাও মানে খুব সন্তোষজনক বলা যায় না। সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন শিল্প সচিবের নেতৃত্বে 3-4-2017 প্রকল্পের যাচাই বাছাই কমিটি সভা হয়। সভায় সিদ্ধান্তের আলোকে পরিকল্পনা বিভাগের উপব্যবস্থাপক এবং পুর ও কৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী 17/4/2017 তারিখে পুরান ঢাকার কেমিক্যাল এলাকা পরিদর্শন করে দেখান গ্রাউন্ডের সাইজ 400 বর্গফুট এবং 1800 বর্গফুট পর্যন্ত, সেই অনুযায়ী লেয়ার প্ল্যান করা যায়। লেয়ার প্ল্যান পূর্ত কাজের প্রকলন, জনবলের প্রস্তাব, তাদের বেতন ভাতা সহ ডিপিপি প্রকলিত ব্যয় ধার্য করা হয় 184,30,00,000 টাকা। জনবল অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় 1/8/2017 তারিখে পত্র প্রেরণ করা হয়। 13/11/2017 তারিখে পিআইসি সভা হয়। ফায়ার যন্ত্রপাতির জন্য 30 কোটি টাকা ব্যয় ধরে 203,10,00,000 টাকা ডিপিপি পুনর্গঠিত করা হয় এবং প্রকল্পটি জুলাই 2018 হতে জুন 2021 পর্যন্ত ধরা হয়। 6/9/2018 তারিখে ডিপিপি পুনর্গঠন করে পরিকল্পনা পরিষদে প্রেরণ করা হয়। 17/9/2018 তারিখে পিএসসি সভায় 202,31,00,000 টাকা ব্যয় প্রস্তাব করা হয়। 3/10/2018 তারিখে একনেস সভায় 201,81,00,000 টাকা ব্যয় 50 একর জমিতে 937টি প্লট নির্মাণের জন্য প্রকল্পটি অনুমোদন করা হয় এবং 5/12/2018 তারিখে প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। এটাগুলো সব করিয়ে দেওয়া হয়। পাচ্ছেন না। অর্থবছর শুরু হবে তো জুনের পর। না না, আমি যেটা রানিং যেটা চলছে সেটার কথা। না, এটা তো দেওয়া আছে বোধহয়, এটা আসবে না, যেহেতু এটা আসবে এই অর্থ বছরে। মানে আপনারা শুধু ব্যবসায়ীদের দায়ী করছেন, ব্যবসায়ীদের দায়ী করছেন যে তারা আসতে চান না, কিন্তু আপনাদের প্রস্তুতিও তো মানে নো 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 না না, এটা ঠিক না। ব্যবসায়ীরা যদি আসতে চাইতো তাহলে এই প্রসেসগুলো আরও আগে যেত, 6 মাস 9 মাস আগে যেত। প্রথম কথা হচ্ছে আমি যার জন্য কাজ করবো তার তো একটা চুক্তিনামা সই দিতে হবে। যেমন সাভারে যারা গেছে তাদের সাথে তো সরকারের আমাদের চুক্তি হয়েছে, গভর্নমেন্টের চুক্তি হয়েছে সব ধরনের, তা সেই ধরনের চুক্তি ছাড়া আমি তাদের শিফট করবো কেমনি? এখানেও কিন্তু চুক্তি হওয়ার পরেও কিন্তু আজকে প্রায় 16 বছর পরে শিফট হয়েছে। হোক, তা তারা এটা তো তারা যাইতে চায় নাই। আমি তো গ্যাস কারেন্ট বন্ধ করে দিয়ে নিচ্ছি, আর তো কখনো যাইতে চায় নাই। আবু ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমি ঢাকাতে বিদেশে কাজ করি। এই ধরনের যে চম্পাজার যে ঘটনাটি
আপনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ হ্যাঁ? দিলীপপুরের জোটের একজন নেতা তার বক্তব্য সরকারকে কোনোভাবে বিব্রত করছে কিনা? যখন আপনাদের রাজনৈতিক এইগুলা অনেকে নির্বুদ্ধিতার কারণে করতে পারে। সরকারকে বিব্রত করার মতো কিছু নয়, সরকার অত্যন্ত ক্লিয়ার। আমাকে প্রধানমন্ত্রী সব একদম মুখস্থ বলে দিতে পারে, তার সব ডাটা মুখস্থ আছে। যেমন সে বলে দিছে যে ওরা যাইতে চায় নাই। সরকারকে বিব্রত করার মতো কোনো অবস্থা হবে না। আর সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে যেটা সঠিক কথা সেটা বলে এবং সেইভাবে কার্যক্রম গ্রহণ করে। আমরা পুরান ঢাকায় কেমিক্যাল সমস্যাটাকে অনেক বড় করে দেখছি এবং এটা আসলে অনেক বড় সমস্যা, কারণ নিমতলি একটা ঘটনা ঘটছে, এটা একটা ঘটনা ঘটলো, কিন্তু এর বাইরেও কিন্তু এখন এই রাস্তা করতে গেলে পর যখন ঘর ভাঙতে হবে তখন আপনারা সাংবাদিকরা আবার লাগবে না পক্ষে, তখন তারা আন্দোলন করবে, তখন আপনারা আবার তাদের পক্ষেই লাগবেন। বাস্তবতাটা কি? আজকে যে 26টা খাল ঢাকা শহরে বন্ধ করে দেওয়া হয়েছে, এই খাল উদ্ধার করতে গেলে কমপক্ষে 26,000 ঘর ভাঙতে হবে। তো এই 26,000 লোকের জন্য আবার যখন ভাঙতে যাওয়ার পর আন্দোলনটা হবে, বাধা দেবে, তখন আপনারা তাদের পক্ষে থাকবেন। এই বাস্তবতাগুলো মানেন না কেন? এইগুলা যখন সৃষ্টি হয়েছে তখন থেকে লক্ষ্য করা উচিত। আজকে এই মুহূর্তে এসে এক সরকারই সব করে দেখতে হবে এমন তো চিন্তা করার কোনো কারণ নেই। তারপর তো করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।